গল্প আলগোছে ভালোবাসি। গল্প পর্ব ৯। লেখনীতে আজরিনা জ্যামি। আয়াত মানুষটা পেছনে দৌড়ে গিয়ে তার হাত ধরল আর বলল, ছোট পপি। আলিয়া চৌধুরী আয়াতের হাত সরিয়ে দিয়ে বলল, একদম ফুপি বলবি না তুই আমায়। ফুপি, আমার কথাটা তো শোনো। কি শুনবো তোর কথা? তুই বল। আমি তোকে কি বলেছিলাম? আমি না থাকলেও তুই যেন আমার সন্তানকে বাঁচিয়ে নিস। আর তুই ঠিকই বাঁচিয়ে নিয়েছিস, অথচ আমাকে জানাসনি। আমার সব সময় মনে হতো আমার সন্তান বেঁচে আছে, শুধু আমার কাছে নেই। কিন্তু কি হলো? আজ আমার মনটাই জিতে গেল। আমার ছেলে সত্যিই বেঁচে আছে। কিন্তু তুই। বলতে বলতে আলিয়া চৌধুরীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আয়তনাকে জড়িয়ে ধরল। আলিয়া চৌধুরী বললেন, আজ যদি আমি তোর পিছু না নিতাম, তাহলে কি তুই বলতি আমার ছোট ছেলে বেঁচে আছে? কাল সন্ধ্যার তোর ফোনে কথা বলা শুনে নিয়েছিলাম। তুই ভাবির সাথে কথা বলছিলিস, তখন আমার জামাই বলে সম্বোধন করেছিস। আর সে স্কুলে পড়ে। তুই তো ছোটোবেলায় বলতে, ফুপি, তোমার ছোট ছেলে যদি আয়েজের থেকে বেশি সুন্দর হয় তাহলে আমি ওকেই বিয়ে করব। আমাকে মজা করে শাশুড়ি আম্মু বলতি আর বলতি, আমার জামাই তোর মার পেটে। তোর কালকের কথাটা শুনে আমার সন্দেহ হয়। আর তুই এটাও বলেছিলি খুব তাড়াতাড়ি তোর জামাইয়ের সাথে দেখা করবি। তাই তো পিছু পিছু এসেছিলাম। আর এসে দেখলাম ছেলেটা আমার ছেলের বয়সী, আর তোকে জান বলে সম্বোধন করলো। আমি তখনই বুঝেছি আমার সন্দেহ ঠিক আছে। আহি, তুই আমাকে জানলি না। আমার এত বড় সুখের সংবাদ আমাকে থেকে ক্ষমা করব না। আয়াতের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ও আলিয়া চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরলো, বলল, শান্ত হও পুপি। তোমাকে অনেক কিছুই বলার আছে, শান্ত হও। আমার ছোট ছেলে বেঁচে আছে, এই খুশি আমি কোথায় রাখবো? আয়াত হেসে তাকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বলল, ছেলেকে জড়িয়ে ধরবে না? ততক্ষণে আরাব আর আনাব এগিয়ে এসে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। আনাব বলল, জান, এটাই বুঝি আমার সতীনের মা? আলিয়া চৌধুরী হাঁটু কেড়ে বসে বলল, আয় বাবা, বুকে আয়। কারণ আমি শুধু তোর সতীনের মা নই, আমি তো তোরও মা। আনা ভেসে তার মাকে জড়িয়ে ধরল। আলিয়া চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর কপালে চুমু খেলো। আয়াত আলিয়া চৌধুরীকে উঠিয়ে বলল, ফুপু, আবেগ দেখাও, কিন্তু এখানে নয়। চলো আমার সাথে, চলো। আয়াত আলিয়া চৌধুরীকে একটা মাছ পরে দিল আর ওনাকে নিয়ে অফিসে ঢুকলো। সোজা আয়াতের কেবিনে গেল। সবাই মিলে আলিয়া চৌধুরী আনাবের হাত ধরে বসলো। আনাবের মুখের মাস্ক খুলে ছেলের গালে চুমু খেলো। আরাব মুচকি হেসে পানি এগিয়ে দিল। এতক্ষণে আলিয়া চৌধুরী আরাবকে খেয়াল করলো। উনি খেয়ালই করেননি ওদের সাথে আরও একজন বড় ছেলে ছিল। তিনি আরও বললেন, ওকে? আয়াত মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম আমার শাশুড়ি আম্মু বোধ হয় আমার আরেকটা ফ্যামিলি আছে বলে ভুল বুঝলো। কিন্তু এখানে তো দেখছি অন্য কাহিনী। জান ভাইয়া কে এতক্ষণে চোখেই পড়েনি ছেলেকে নিয়ে লাফালাফি করছিলে? জান ভাইয়া? তখন আনা ফেসে বলল, হ্যাঁ, জান ভাইয়া হলো মামুনির ছেলে। মামুনি? তখন আরাব বলল, ছোট ফুপু, আমি আইজান। বলেই আরাব মাস্ক করে ফেলল। আলিয়া চৌধুরী দাঁড়িয়ে আরাবের মুখে হাত দিয়ে বললেন, আমাদের সেই ছোট্ট আইজান কত বড় হয়ে গিয়েছে। বলতে বলতেই তার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, মাফ করে দিস আমাদের, আমরা কেউ ভাবিবা তোকে আটকায়নি। আরাপর ফুপির হাত ধরে বলল, আরে ফুপি, পুরনো কথা বাদ দাও। আলিয়া চৌধুরী আরাবের হাতে চুমু দিল আর বলল, তোরা আমার ছেলেটাকে বাঁচালি কিভাবে? আয়াত মুচকি হেসে বলল, তোমার ছেলের নাম জানবে না ফুপি? না,
কারণ আমি জানি তার নাম আনাফ। আজান খান, এটা তার বউ তার পেটে থাকতে রেখেছিল। আনা আহনাব চৌধুরী এর সাথে মিলিয়ে আনাপ আর আয়াজের সাথে মিলিয়ে আজান। আর সে বলতো আমার জামাইয়ের নাম এটাই রাখবে। সারাদিন শাশুড়ি আম্মু আর জামাই বলে পাগল করে দিত মেয়েটা। আয়াত মুচকি হাসলো। আনাপকে নিয়ে সত্যিই তার অনেক পাগলামি ছিল, কারণ তার চোখের সামনে ওই একটা বাচ্চা এই মায়ের পেটে বড় হচ্ছিল। তখন অনা ইশরাত হয়, তখন সে বিদেশে ছিল, তাই আনাপের প্রতি তার অদ্ভুত টান ছিল। তখন আনাপ বলল, মা তুমি ঠিক বলেছ, এটাই আমার নাম। আলিয়া চৌধুরী আয়াতের কপালে একটা চুমু দিয়ে গালে হাত রেখে বলল, এই অসাধ্য সাধন করলে কিভাবে আহি? আমাকে হাসপাতালে নেওয়ার পর কি হয়েছিল? কথাটা শুনে আয়াত বলল, জান তুমি একটু বাইরে যাও। জান ভাইয়া তুমি ওর সাথে যাও। আর আবার আজান বিনা বাক্যে বেরিয়ে গেল। আয়াত আস্তে আস্তে জানলার দিকে এগিয়ে গেল আর বাইরে তাকিয়ে বলতে শুরু করলো, আমাকে ওই অবস্থায় ফেলে সবাই তোমাকে নিয়ে হাসপাতালে যায়। বড়রা সবাই তোমার সাথে এমনিতেই যেত, কিন্তু ছোটদের নিয়ে যায়। আমার ওই অবস্থার জন্য যদি আমি কিছু করে ফেলি, সবাই আমাকে ফেলেই চলে যায়। সবার যাওয়ার কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে ওখানেই পড়ে থাকি। অনেক রাত হয়ে গেছিল বলে সেদিন কেউ আর বাড়িতে ফেরে না, আমি ওখানেই পড়ে থাকি। দাদুভাইয়ের হঠাৎ মনে হয় আমার কথা, তিনি তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখে আমি ওখানেই পড়ে আছি, তাই আমাকে রুমে নিয়ে শুইয়ে দেয়। দাদুভাই অনুষ্ঠান থেকে একটা কাজে গিয়েছিল, তিনি পুরোটা বিষয় জানতেন না। তখন তার ফোন আসে, তুমি হাসপাতালে, তাই তাড়াতাড়ি করে হাসপাতালে যাই। কি হয়েছে জানতে চাইলে জাওয়াত খান তার মশলা মেশানো গল্প শোনায়। আমি একা বাড়িতে নেশা করছি, তুমি দেখে ফেললে আমাকে আটকানোর চেষ্টা করো, তখন আমি রেগে গিয়ে তোমাকে মারতে থাকি। জাওয়াত খান একটা কাজের জন্য তার বাড়ি ছিল বলে আওয়াজ পেয়ে আমাদের বাড়িতে যায়, আর আমাকে মারতে দেখে সে থামানোর চেষ্টা করলে আমি তার মাথায় আঘাত করি, আর তখনই বাড়ির সকলে চলে আসে। সবাই হাসপাতালে ছিল। দাদুভাইয়ের মনে মানছিল না, তার মনে হচ্ছিল আমি ঠিক নেই, তাই তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে। তখনই প্রায় ভোর। দাদুভাই মনে হয় ঘুমিয়ে গিয়ে পড়েছিল, তাই আর ডাক্তার ডাকে না। সকালে চৌধুরী বাড়ির সকালে বাড়ি ফিরে বাবা এই সময় রুমে যেতে দাদুভাইয়ের উপর বাবা আর কথা বলতে পারে না। এদিকে দুপুরে দেখে আমার জ্ঞান ফিরে। রাতের কথা ভেবে আমি ভয়ে শিউরে উঠি, তাই রুমে থাকি। তখন জাওয়াত খান, যমুনা খান আসে, বাবাকে অনেক কথা বলে আমাকে নিয়ে। কথা শুনে বাবা রেগে আমার রুমে যান। আমি ভয়ে ভয়ে বসেছিলাম। বাবাকে দেখে সহসায় দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি আর কান্না করতে শুরু করি, কিন্তু বাবা আমার কান্নাই করে না। আমি কিছু জানাবো বা বলবো, তখনই তিনি রেগে আমাকে থাপ্পড় মারে। অতীত আদেন চৌধুরীর থাপ্পড় খেয়ে আয়াত পুরো থমকে যায়। ওর দুনিয়া যেন থমকে গেছে। অস্ফুট সুরে বলল, বাবা। খবরদার ওই মুখে আমাকে বাবা ডাকবে না। তোমাকে নিজের মেয়ে বলতেই বাচ্ছে না আমার। তোমার মা চলে যাওয়ার পর থেকে আমি কি তোমাকে কম আদরে রেখেছি, নাকি তোমার বোনেরা তোমাকে কম আদর দিয়েছে? আর আলিয়া, সে তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, আর সেই তুমি কিনা একজন ড্রাগ অ্যাডিক্টেড মেয়ে। আর তার জন্য তুমি আলিয়াকে ওভাবে আঘাত করতে পারলে? কি করে পারলে? তুমি তোমার জন্য আমার বোনটা ঘুমায় চলে গেল। কথাগুলো শুনে আয়াত মনের চোখে অন্ধকার দেখল। কালকে রাতের কথা ভেবেই ওর শিউরে উঠল। তবে ও তো এটা করেনি। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ও কোনোরকম বলল, আমি ফুপিকে আঘাত করেছি। না, এটা মিথ্যে। তখন আদিয়ান চৌধুরীর পেছনে জাওয়াত খান এসে বললেন, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা কালকেই দেখেছে। জাওয়াত খানকে দেখে আয়াত পেছাতে শুরু করে, আর পেছাতে পেছাতে বিছানায় পড়ে যায়। ও কোনো রকমে নিজেকে সামলে বলল, ওনাকে চলে যেতে বলো বাবা, ওখানে যাবে। সত্যি কথা বলেছে। কথাটা শুনে তখন আয়াতের রাগ হয় আর বলে, কাল সব কিছুর জন্য এই লোকটা দায়ী। তখন জাওয়াত খান বললেন, এখন আমার দোষ হয়ে গেল? শুধু সত্যি বলেছি বলে একা বাড়ি পেয়ে নেশা করেছিলে, আর আলিয়া দেখে বারণ করে তুমি ওকে আঘাত করো। আমি আওয়াজ পেয়ে এসে দেখি তুমি আলিয়াকে আঘাত করছো,
থামাতে গেলে আমাকেও আঘাত করেছ। দেখো আমার মাথায় ব্যান্ডেজ। কথাগুলো শুনে আয়াতের পুরো পৃথিবী থমকে যায়। ও ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমায় বিশ্বাস করো তুমি? যা দেখার তা আমি কাল রাতেই দেখেছি। যে মেয়ে ড্রাগসকে তার ফুপিকে আঘাত করতে পারে, আমার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা বোনের পাশে নেশাগ্রস্ত হয়ে বসেছিলে তুমি। আর তাকে বিশ্বাস করা একটু হাস্যকর নয় কি? আয়াত আর কিছু বলে না। জাওয়াত খান যমুনা খান মিলে আয়াতকে অনেক অপমান করে। আদিয়ান চৌধুরী চুপচাপ সেগুলো দেখতে থাকে। আয়াত একটা টু শব্দ করে না। হানাফ চৌধুরী তখন নিজের রুমে ছিলেন, তাই তিনি কিছু জানেন না। সবাই চলে গেলে আয়াতের শরীর আবার ছেড়ে দেয়। এমনিতেও দুর্বল ছিল, আর কথার আঘাতগুলো ওকে আরও দুর্বল করে দিয়েছে। তার কিছুক্ষণ পর আহনাব চৌধুরী আয়াতের রুমে আসে খাবার নিয়ে। আয়াতকে বিধ্বস্ত হয়ে শুয়ে থাকতে দেখে তিনি তাড়াতাড়ি করে নাতনির কাছে যান আর জিজ্ঞেস করেন কাল কী হয়েছিল আর এখন এবার কী হয়েছে। আয়াত রাতের ঘটনা সহ আজকের সব ঘটনা খুলে বলে। আহনাব চৌধুরী নাতনিকে জড়িয়ে ধরেন। আয়াত দাদু ভাইয়ের কাছে কান্না করে ছেড়ে দেয়, আর এও বলে ও মায়ের কাছে থাকবে। আহনাব চৌধুরী বিনা বাক্যে রাজি হয়ে যায়। আহনাব চৌধুরী আয়াতের হাত দুটো নিজের মুঠো নিয়ে বলতে শুরু করলেন, আমার আয়াত দুর্বল নয়। হ্যাঁ, হয়তো এখন সে অবস্থান পাল্টাচ্ছে, কিন্তু সব কিছু হিসাব নিতে সে আবার ফিরবে। তোমাকে অনেক স্ট্রং হতে হবে। সে যেমন তার ক্ষমতা দিয়ে সকলের কাছে তোমাকে খারাপ করেছে, তুমিও তার থেকে ক্ষমতাবান হয়ে তার প্রত্যেক জিনিস যেন তোমার নখদর্পে থাকে। তোমাকে স্ট্রংয়ের সাথে পাওয়ারফুল হতে হবে। আমি করব সেই ব্যবস্থা। তুমি ফিরবে আর সব অন্যায়ের শাস্তি দেবে। আয়াত মাথা দুলিয়ে তার দাদু ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে দেয়। তারপর এও জানায় জাওয়াত খান আনাবকে শেষ করে ফেলবে, কারণ সে আর তার বংশের কোনো ওয়ারিশ বাড়াতে চায় না। আর আলিয়া চৌধুরীকেও মেরে ফেলবে, কারণ আলিয়া চৌধুরী জাওয়াত খানের মুখোশের পেছনের লোকটাকে চিনে ফেলেছে। সব শুনে আহনাব চৌধুরী একটু চিন্তায় পড়ে যায়। তবুও নাতনিকে সামনে খাবার খাইয়ে দেয়। খাবার পেটে পড়তেই আয়াতের একটু ভালো লাগে। আহনাব চৌধুরী আয়াতকে সব গুছিয়ে বলে, তারপর নিচে নামতে আরেক দফা আদিয়ান চৌধুরীর সাথে লেগে যায়। এবার আয়াত চুপ থাকে না। এই বাড়িতে থাকবে না বলে রেগে ওর দাদু ভাইয়ের হাত ধরে বেরিয়ে যায়। এর আগে আয়াত জোর করে সাথে কথা বলে নেয়। সে আয়াত রাতের ব্যবধানে নিজেকে পাল্টে ফেলে। সেখান থেকেই নতুন আয়াতের জন্ম হয়। আহনাব চৌধুরী আয়াতকে আয়েশা তালুকদারের কাছে সব কিছু আয়াতকে বলে রেখে আসে, সব দেখাশোনার দায়িত্ব নেয়। তারপর সবার আগে আলিয়া চৌধুরী ডাক্তারের কাছে কথা বলে আর জাওয়াত খানের উপর নজর রাখে। অতঃপর আলিয়া চৌধুরী বাচ্চা প্রসবের সময় এসে পড়ে। এমনিতেও কমাইছিল বলে বাচ্চা প্রসব করা একটু টাফ হয়ে পড়ে। তবু ডাক্তার আহনাবকে ডেলিভারি করতে সক্ষম হয়, যদিও কিছু কমপ্লিকেশন থাকে। তবে আরাবকে সুরক্ষিত রাখার জন্য আয়েশা তালুকদার, আরাব আর আয়াত মিলে প্ল্যান করছিল এটা। বলতে লামিয়া চৌধুরী মৃত সন্তান হয়েছে। আহনাব চৌধুরীর কথায় ডাক্তাররা তাই করে। এদিকে জাওয়াত খান আলিয়াকে মারার চেষ্টা করলেও আহনাব চৌধুরীর জন্য পারে না। অতঃপর কয়েক মাস পর আলিয়া চৌধুরী কোমা থেকে ফের, কিন্তু সৌভাগ্য তার কিছু মনে নেই। স্মৃতিতে হারিয়ে ফেলেছেন তিনি। তার জন্য জাওয়াত খান একটু রিলিফ পান আর আলিয়া চৌধুরীকে মারার প্ল্যান ক্যান্সেল করে। যেহেতু তার কিছু মনে নেই, তার মানে জাওয়াত খানের খারাপ কিছু মনে নেই। আলিয়া চৌধুরীর অবস্থা ভালো নয় দেখে কেউ তার মতো সন্তানের কথা জানায় না বর্তমানে। এইটুকু বলে আয়াত থামে। সব শুনে আলিয়া চৌধুরী বললেন, কিন্তু তোর মাথার পেছনে তো আমাকে বাঁচাতে গিয়ে আঘাত লেগেছিল, ওটার কি হলো? আয়াত মুচকি হেসে বলল, ওটা তো ছোট্ট একটা আঘাত লেগেছিল, ও কিছুই হয়নি, সেরে গেছে। আলিয়া চৌধুরী আয়াতকে গিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন, আই লাভ ইউ ওয়াহি। আই লাভ ইউ টু শাশুড়ি আম্মু। আয়াত আলিয়াকে ছাড়িয়ে বলল, তোমার চোখের অশ্রু দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে যে আমি তোর জন্য সংসার আছে বলে হয়তো দুঃখ পেয়েছিস, তাই তো? যে মেয়েটা প্ল্যান করে আয়াজকে সারা জীবনের জন্য বিয়ের মাধ্যমে নিজের নামে লিখে নিতে পারে, সে আমার ছেলেকে রেখে অন্য সংসার করবে মানে? আলিয়া চৌধুরী হেসে বললেন, বাবা আমাকে সব বলেছে, শুধু
আলাপের কথা বলেনি। আমার 3 মাস আগে সব মনে পড়লো। সবার আগে আমি বাবার কাছে যাই, কারণ বাবা সব সময় তোর প্রোটেক্টর ছিল। আর তোর খবর বাবার কাছে থাকে। তখনই বাবা বলেছে, তোর আর আয়াজের বিয়ের সময় বাবা যে অসুস্থ ছিল সেটা একটা নাটক ছিল, যাতে করে আয়াজ আপিয়াকে বিয়ে করতে না পারে। সেই 5 বছর আগেও কিন্তু আপিয়ার সাথে আয়াজের বিয়ের কথা উঠেছিল। এতে বোঝা যায় তুই আমার ছেলেকে কতটা ভালোবাসিস। আয়াত মুচকি হেসে বললে, কিন্তু কি হলো, তোমার ছেলে তো সেই নাকচে করে দিল। যদিও আমার ভালো ভেবেই দূরে করেছিল। মানে মানে কিছুই না। এখন দেখো তোমার ছেলে আমার জন্য কত পাগল, সেদিনের প্রমাণ পেয়েছো নিশ্চয়ই। হুম, তা তো নিশ্চয়ই। তা এটাই বোধহয় ডক্টর এসের অফিস। আয়াত হেসে মাথা দোলালো। তা দেখে আলিয়া চৌধুরী বলল, তুই যেভাবে সবাইকে আগলে রাখিস তেমনভাবে আমরা কেউই পারতাম না। হুম, এখন অনেক হয়েছে, যাও আজকের দিনটা ছেলের সাথে কাটাও। আমার ছেলের পরিবারের থাকতেও পরিবার থেকে কত দূরে। আয়াত আলিয়া চৌধুরী গলা জড়িয়ে ধরে বলল, আর কিছুদিন অপেক্ষা করো ফুপি, তারপর আমার ছোট জামাই তোমার কাছে থাকবে। এখন যে বড্ড কষ্ট হবে আমার ছেলেকে ছাড়া থাকতে। অথচ আয়েশা তালুকদার তার 2 ছেলে মেয়েকে ছেড়ে বহু বছর থেকেছে, এখনও থাকছে একজনকে ছাড়া। ভাইয়া ভাবি আলাদা হওয়ার পেছনে কি তার হাত রয়েছে? আয়াত অসহায় কণ্ঠে বলল, তার অবশ্যই থাকলেও কাজটা কোনো আপনজনেরই ফুপি। মানে এত মানে কেন করছো? যাও তোমার ছেলের কাছে যাও। আমি মহাব্যস্ত মানুষ, আমার কাজ আছে। আয়াত গিয়ে ল্যাপটপ অন করলো আর আরবকে মেসেজ করে দিল। আলিয়া তালুকদার কিছুক্ষণ আয়াতের দিকে তাকিয়ে রইল। তখন আনাবকে নিয়ে ভেতরে ঢুকলো। আয়াত বলল, তাদের কোথাও থেকে ঘুরে আসতে। আয়েশা তালুকদার ছেলেকে নিয়ে বের হলেন একসাথে সময় কাটাবে বলে। আরব আয়াতের গালে হাত রেখে বলল, এতটুকু বলেছিস ভবিকে? আয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল, যতটুকু বলা প্রয়োজন। আর তোর আঘাত যার জন্য তুই এখন, তাকে যদি বলতাম তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারতো না। দাদুভাইকে দেখো না, সেটার কথা জানার পর থেকে নিজেকে ক্ষমা করতে পারে না। সে কেন দেখতে পেল না আমার মাথায় আঘাত ছিল? যদি দেখতো তাহলে তো আমার চিকিৎসা সঠিক সময় করাতে পারতো। এত দেরি হতো না আর আমাকে সাফারও করতে হতো না। আয়াত উঠে চলে গেল কেবিনের বাইরে। আরব অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল। আসলে আপনাদের পুরো অতীত ঘটনাই পুরোটা পরে কমবো, তবে আরেকটু কই। ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে আলিয়া চৌধুরীকে জাওয়াত খান শক্ত লাঠি জাতীয় কিছু দিয়ে মারতে গেলে তখন আয়াত সামনে চলে আসে আর মাথার পেছনে খুব জোরে বাড়ি লাগে, রক্ত পড়ে। তবে আয়াত অজ্ঞান হয় না। আর তার কিছুক্ষণ পরেই সবাই চলে আসে। আলিয়া চৌধুরীকে ওই অবস্থায় দেখে কেউ আয়াতের দিকে এগোয় না। পেছন থেকে রক্ত ছিল বিদায় কেউ দেখতেও পায় না। আয়াত ওখানেই পড়ে থাকে। সকালে আহনাব চৌধুরী নেওয়ার সময় ফ্লোরে আয়াতের শুকিয়ে যায় ফ্লোরে রক্ত দেখলেও সে ভাবে হয়তো আলিয়ার। তারপর তা আয়াত জানতে দেয়নি কাউকে। ও আয়েশা তালুকদারের বাড়ি চলে আসে আর সারাদিন শেষে নিজেকে সামনে রাতে গোসল করার সময় শুকনো রক্ত তরল এবং পুরনো ক্ষত থেকে প্রচণ্ড রক্ত বের হয়। আয়াত প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর ক্ষতের জায়গায় নতুন করে আবার ব্যথা পায়, নতুন ক্ষতের সৃষ্টি হয়। কোনো কিছুর প্রভাব আয়েশা তালুকদার আর আরব কোনো কিছুই। দরজার লোক আয়াতকে ডাকতে দেয়, সার ভেঙে ফেলে ফ্লোরে পড়ে আসে আর ওয়াশরুমে যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আর আবার আয়েশা তালুকদার তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। এখানে আয়াতের চিকিৎসা হয়। ডাক্তার জানান আরও আগে আনলে হয়তো তেমন ক্ষতি হতো না। তাছাড়া ওর শরীরে ড্রাগ ছিল, যার জন্য কোনো ঔষধ ওর শরীরে তেমন ইফেক্ট হচ্ছিল না। পুরনো গভীর ক্ষত হওয়া সত্ত্বেও আয়াত ডাক্তার দেখায়নি। তারপরে আবার নতুন
ক্ষত হয়েছে, অনেকটা ব্লাড লস হয়েছে আর অনেকটা দেরি হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন। আয়াত চারদিকে আইসিইউতে ছিল। এদিকে আহনাব চৌধুরীকে খবর দেওয়া হলে সে বাইরের দেশে পাঠানোর ব্যবস্থা করে আয়াতের চিকিৎসার জন্য। 4 দিন পর আইসিইউ থেকে বেরিয়ে আয়াতের জ্ঞান আসলে অবস্থার উন্নতি হয়। ও জানায় আহনাবকে বাঁচাতে হবে এবং এখন কোথাও যাবে না। আহনাব চৌধুরী আয়াতকে বোঝায়, কিন্তু আয়াত মানতে নারাজ। অতঃপর 15 দিন পরেই আহনাবের জন্ম হয়। তখন আহনাব চৌধুরী ওদের 4জনকে লন্ডনে পাঠিয়ে দেয় এবং সব ব্যবস্থা করে দেন। নতুন অফিস, আয়াতের চিকিৎসা সব। আয়াত উন্নত চিকিৎসার ভালো হয়ে উঠলে রিস্ক যায় না। প্রতিদিন তার জন্য ওষুধ খেতে হয়। প্রতি বছর 4 মাস পর পর একটা ইঞ্জেকশন নিতে হয় ওকে, তাহলে ঠিক থাকে, না হলে ওর অবস্থার আরও বেগতিক হয়ে যায়। ওষুধ আর ইঞ্জেকশন একটু অনিয়ম হলেই ওর অবস্থা বেহাল হয়ে যায়। আর এটা ওকে আরও 2 বছর নিতে হবে, মানে আরও 6টা ইঞ্জেকশন নিতেই হবে। পুরোপুরি সুস্থ হওয়ার চান্স আছে। তাছাড়া যদিও পুরোপুরি জায়গায় আবার আঘাত লাগে তাহলে ওর জীবন চলে যাবে, না হলে কোমায় চলে যাবে। আর বেঁচে থাকলেও স্মৃতিশক্তিও হারাতে পারে, নয়তো পাগল হয়ে যাবে। তাই আরব, আয়েশা তালুকদার আর আহনাব চৌধুরী সবসময় ওকে আগলে রাখে। শুধু তারা নয়, আনাপও জানার পর থেকে নিজের আয়াতের ওর ঔষধের খবর নেয়। বিকেলবেলা আয়াবের ফোন এলো রোজার কাছে। আননোন নাম্বার দেখে রোজা ধরেই সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি আরাফ, আরাফ চৌধুরী। আরাফ চৌধুরীর নাম শুনে রোজা অবাক হয়ে গেল। কিন্তু আরাফ ওকে ফোন দেবে কেন? ভাবলো কেউ হয়তো মজা করছে, তাই বাজিয়ে দেখার জন্য বলল, ফাজলামি করার জায়গা পান না। আপনি কে বলুন তো? আবার ফোন দিয়ে বলছেন আপনি আরাফ চৌধুরী। আমি সত্যিই আরাফ চৌধুরী বলছি। আরাফ চৌধুরী আমাকে ফোন দেবে কোন দুঃখে শুনি? তার খেয়ে দিয়ে কাজ নেই নাকি? আরাফ বুঝতে পারল রোজা ব্যাপারটা সহজভাবে নিতে পারছে না, তাই নিজেকে প্রমাণ করতে বলল, সেদিন আমি লাঞ্চ করলাম না আপনাকে, এখন আপনার থেকে লাঞ্চ ট্রিট নিতে চাচ্ছি। রোজা এবার বুঝতে পারল সত্যি আরাফ, আর লজ্জা পেল। ও নিজেকে সামনে নিয়ে বলল, আসলে দুঃখিত, আমি বুঝতে পারিনি। আসলে আপনাদের মতো একজন বড় মানুষ আমাকে ফোন দিয়েছে, বিশ্বাসই হচ্ছিল না, তাই একটু। আচ্ছা, আপনি আমার নাম্বার পেলেন কোথা থেকে? আপনি না বললেন আমি একজন বড় মানুষ? নাম্বার বের করা কঠিন কাজ নয়। আর রইল এত কিসের কথা, ওটা সমস্যা নেই, বুঝতে পেরেছি আমি, সেটা ঠিক। তা সত্যি কি আপনি ট্রিট নেওয়ার জন্য ফোন দিয়েছেন? না, অন্য কারণে। আপনি চিনছেন না বলে ওই কথাটা বললাম। ও আচ্ছা, তা কী কারণে ফোন দিয়েছেন? সামনের শুক্রবার আপনি কি ফ্রি আছেন? রোজা ভেবে বলল, হুম, ফ্রি আছি। ও আচ্ছা, তাহলে শুক্রবার বিকেলে ক্যাফেতে বিকেল 4টার সময় দেখা হচ্ছে। আপনার সাথে কিছু কথা আছে। কী কথা? সেটা না হয় সামনাসামনি বলবো। রাখছি, আল্লাহ হাফেজ। রোজাকে না বলতে দিয়েই আরাফ ফোন কেটে দিল। এদিকে রোজা হ্যাবলার মতো ফোনের দিকে তাকিয়ে রইল। সবটাই ওর মাথার উপর দিয়ে গেল। ও ভাবল কিসের জন্য যেতে বলল, আরও নানা জিনিস ওর মাথায় ঘুরতে লাগলো। এই, কোথায় তুমি? আয়াতের ফোন বাজতে না বাজছে ও না দেখেই রিসিভ করে। আর রিসিভ করে এরকম কথা শুনে নাম্বার চেক করে দেখে আয়াত ফোন দিয়েছে। আপাতত তার একটা অপারেশন ছিল, সেটা শেষ করে বের হয়ে ফ্রেশ হয়েছে কেবল। ও বের হয়ে গাড়িতে উঠবে। সন্ধ্যা 6:30 বাজে। নিজেকে সামলে ও বলল, যেখানে থাকি না কেন আমাকে দিয়ে কি করবেন? তোর অফিস শেষ কয়টায়? 7টায়। কেন? তোর অফিসের ঠিকানা দিয়ে আমি আসছি। মানে কি? আজ তুই আর আমি প্রথম ক্যান্ডেল লাইট ডিনার করব, তারপর লং ড্রাইভে যাব। এখন কথা না বলে ঠিকানা দে। প্রথমে তুমি করে বলে
আবার তুই তুকারি করছেন কেন? ভাল লাগে তাই। এখন তুই ঠিকানা বলবি নাকি? আজ কি বলবে? ও তো এখন গাড়িতে উঠল। ও বলল, আজ তো অফিস ছুটি হয়ে গেছে, আমি রাস্তায় বাড়ি ফিরছি। কি? হ্যাঁ। তাহলে তুই আমার অফিসে চলে আয়। এখান থেকে আমি তোকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার, তারপর লং ড্রাইভে যাব। আমি খুব টায়ার্ড, আমি যাব না। আমাকে কি এখন গিয়ে তোকে তুলে আনতে হবে? প্লিজ আজ, আজ না। এই, তুই কি ভয় পাচ্ছিস আমার সাথে যেতে? আমি ভয় পাবো কেন শুনি? আপনি বাঘ নাকি ভাল্লুক? আমি তোর জামাই, একটু তো ভয় পেতেই পারিস। ক্যান্ডেল লাইট ডিনার শেষে একটু রোমান্টিক হতে পারি। অসভ্যদের মতো কথা বলবেন না একদম। তার মানে তুই ভয় পাচ্ছিস? মোটেও না। আপনি আমার হাজব্যান্ড, সব কিছু তো হালাল, তাহলে ভয় কেন পাবো? তাছাড়া চলে আয়। না, যাব না। আহি, একদম রাগ ওঠাবি না। যা বলছি তাই কর। আমার যদি যেতে হয় তাহলে শুনে রাখ, শ্বশুরবাড়ি থেকে আজ আর ফিরবো না। আর হ্যাঁ, আজ কিন্তু তোকেও ছাড়বো না। ভয় দেখাচ্ছেন? না, শুধু বলছি। এখন বল, আসবি কি না? যদি বলি না, তাহলে আজকের জন্য প্রস্তুত থাক। আয়াত হাসল আর গাড়ি চলতে শুরু করেছে। যখন কল দিয়েছে তখন এই হাসপাতাল থেকে আয়াজের অফিস দূরে না। আয়াত কিছু বলছে না দেখে আয়াজ বলল, কিরে চুপ হয়ে গেলি কেন? এমনি। আবারও বলছি, তুই আসবি কি না? যদি হ্যাঁ বলি তাহলে কি করবেন শুনি? তাহলে বললাম তোকে নিয়ে ক্যান্ডেল লাইট ডিনারে যাব, তারপর লং ড্রাইভে যাব। তারপর? তারপর শুনে আয়াজ হেসে বলল, তুই যদি চাস তাহলে আরও কিছু হতে পারে। আরও কিছু? আরও কিছু বলতে কি? আমরা বাড়িও নাও ফিরতে পারি। কথা শুনে আয়াত লজ্জা পেল আর বলল, আরও কিছু করতে হবে না, কারণ আমার বাড়ি ফিরতে হবে। মানে? আয়াজের অফিস এসে গেছে। ও ড্রাইভারকে ইশারা করলো গাড়ি থামাতে। ও গাড়ি থেকে নেমে গেল আর গাড়িটাকে চলে যেতে বলল। আয়াত এগোতে এগোতে বলল, আমি এখন আপনার অফিসের নিচে। সত্যি বলছিস? সেটা না হয় নিচে এসেই পরখ করে দেখে নিন। বলেই আয়াত ফোন কেটে দিল আর অফিসের সামনে তাকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। আজ আয়াতের নিচে আসার খবর শুনেই নিজের কেবিন থেকে দৌড়ে বের হলো। ওকে বের হতে দেখে সবাই একটু অবাক হলো। জাহিদ আর জাওয়াত খান লিফটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। আয়াজকে দৌড়াতে দেখে জাহিদ বলল, কিরে আয়াজ, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? আয়াজ দৌড় থামিয়ে বলল, আহি এসেছে নিচে। আজকে ও প্রথম আমার অফিসে এলো, তাই তাই আর কি। ও এসেছে তাই দৌড়ানোর কি হলো? পেছনে ঘুরে দেখ স্টাফরা কীভাবে তাকিয়ে আছে। আয়াজ পেছনে ঘুরল, সত্যি সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। আয়াজ বলল, আসলে এক্সাইটমেন্টে একটু। তখন জাওয়াত খান বললেন, ও কি অফিসে আসবে জানি না, তবে ও যদি চায় তাহলে আসবো, ভেতরে না হলে আমিও ওখান থেকে চলে যাব। মানে? মানে আমরা ডিনার মানে বাড়ি যাব। জাওয়াত খান আর জাহিদ দুজনে বুঝলো ওদের আলাদা প্ল্যান আছে। জাওয়াত খান একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে যাও।
আজ খুশি মনে চলে গেল। জাহিদ বলল, বাবা তুমি আপি। তিনি জাহিদকে কথা না বলতে দিয়ে ফোন বের করে কাউকে ফোন দিয়ে বলল, আয়েজের সাথে একটা মেয়ে যাচ্ছে। আয়েজের সাথে থাকা অবস্থায় তাকে উঠিয়ে আমার গোডাউনে নিয়ে আসবে। তবে হ্যাঁ, তাড়াহুড়া করে নয়, যেখানে কোনো মানুষজন থাকবে না সেখান থেকে উঠাবে। দরকার পড়লে আয়েজকেও হালকা আঘাত করবে। তবে হ্যাঁ, মরে যেন না যায় আবার। ওকে আমি পরে একটা ঠিকানা দেব মেয়েটার। মেয়েটাকে ওঠানোর পর ওকে ওঠাবে আর সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। কারণ আমি মেয়ে, ওকে আদর করছে আর আমি আমার মেয়ের আবদার ফেলি না। তবে আহিয়ানা চৌধুরী তাহলে এসেই গেল আমার সাথে যেতে। আয়াত মুচকি হেসে বলল, ওই একটু আসলাম। অফিসে ঢুকবে তুমি? কোনো দরকার আছে কি? সেটাই। তা হবে তো, সন্ধ্যা হলো। কোথায় যাবে এখন? ডিনারেও সময় হয়নি এখনও। তাহলে সন্ধ্যার নাস্তা করা যাক, উইথ ফুচকা। আজ হেসে বলল, আমি খাই না ফুচকা, তবে বউয়ের সাথে একটু টেস্ট করাই যেতে পারে। আজ আয়তের হাত ধরে গাড়িতে উঠালো, তারপর নিজে উঠে গাড়ি স্টার্ট করলো। একটা ফুচকার স্টল দেখে গাড়ি থামালো। আজ 2 প্লেট ফুচকা অর্ডার করলো। দুজনে খাওয়া শেষ হলে আজ বলল, খুব টেস্টি তো, আরও খেতাম, কিন্তু বউয়ের সাথে ক্যান্ডেল লাইট ডিনার করতে হবে। আজ মুচকি হেসে বলল, ক্যান্ডেল লাইট ডিনার যে করতেই হবে এমন কোনো কথা ছিল নাকি? ওটা পরেও করা যাবে। আপনার ইচ্ছে হলে আপনি ফুচকা খান। ওই ক্যান্ডেল লাইট ডিনার আগে ভেবেছি, তাই ওটাই করব। আমি সব বুকিং করে ফেলেছি। টাকা ওয়েস্ট করা যাবে না। অপচয় করে হলো শয়তানের ভাই, বুঝেছ? আয়াত আয়াজকে নিয়ে একটু ফুটপাতে হাত ধরে হাঁটতে লাগলো। একটা বাচ্চা ফুল নিয়ে এসে আয়াজ আয়াতকে কতগুলো গোলাপ কিনে দিল। আয়াত মুচকি হেসে তা গ্রহণ করলো। অতপর আরেকটু ঘোরাঘুরি করে ওরা ডিনার করার জন্য একটা দামি রেস্টুরেন্টে ঢুকলো। যেহেতু আগে সব বুকিং ছিল তাই সমস্যা নেই। আয়াজের জন্য কেবিন বুক করেছে। চারপাশে ফুল আর ক্যান্ডেল। আয়াতকে বসিয়ে নিচে বসলো। ক্যান্ডেলের আলোয় আয়াতকে মারাত্মক সুন্দর লাগছে। আয়াজ মুগ্ধ চোখে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াতকে বলল, মাশাল্লাহ, আজ যদি কিছু করে ফেলি তাহলে কিন্তু আমার দায় না। আয়াত মুচকি হেসে বলল, আজ এমন কি বিশেষ আছে যে কিছু করে ফেললেও দায় থাকবে না? মোমবাতির আলোয় তোমায় খুব মোহনীয় লাগছে বউ। কথাটায় কিসেরও জানা নেই, তবে আয়াতকে ভীষণ লজ্জায় ফেলে দিয়েছে। আয়াত মাথা নিচু করে লজ্জা আমাকে হাসি দিল। তা দেখে আয়াজ বলল, এভাবে লাজ লজ্জা হাসি দিও না গো, বুকে বড্ড লাগে। আয়াত বুঝতে পারলো আয়াজ সব প্ল্যান করে এসেছে, আর এইভাবে কেন কথা বলছে সেটাও আন্দাজ করলো। তখন ওয়েটার আসলো খাবার নিয়ে। আয়াতকে হাত না লাগাতে দিয়ে বলল, আজ আমি খাইয়ে দিই। আজ হঠাৎ এত যত্ন? যত্নের আর কি দেখেছো মেয়ে? আমার মনের রাজ্যের রানী তুমি। তোমার সেবার এই আমি সব সময় হাজির। আয়াত কিছু বলল না, শুধু হাসলো। আয়াজ খাবার আয়াতের মুখের সামনে ধরল। আয়াত মুচকি হেসে তা গ্রহণ করলো আর বলল, এবার কি আমারও আপনাকে খাইয়ে দেওয়া উচিত? না, আজ আমার বউ হাত লাগাবে না, এটা তোলা থাক অন্য একদিন। আয়াতকে যত্ন সহকারে খাইয়ে দিল, সাথে নিজেও খেলো। খাওয়া শেষে হলে ওরা দুজন বেরিয়ে এলো। দুজনে এখন লং ড্রাইভে যাবে। আয়াজ 2 বাড়িতে ফোন করে দিয়েছে, তাই কেউ টেনশন করছে না। ওরা লং ড্রাইভে অনেক দূর পর্যন্ত গেলেও একটা শুনশান ব্রিজ দেখে আয়াজ গাড়ি থামালো। বাইরে বাতাস বইছে, সেই সাথে পরিষ্কার আকাশ হওয়ায় চাঁদের আলোয় ফোন যেন সব পরিষ্কার দেখা যাচ্ছে। আয়াত গাড়ি থেকে নেমে ব্রিজের সিমেন্টের রেলিং ধরে বড় করে নিঃশ্বাস নিল। আজ চাঁদ আছে আকাশে। চাঁদের আবছা আলোয় আয়াতের মুখটা দেখা যাচ্ছে। আয়াতের উপর হাত রেখে বলল, আমি একটু জড়িয়ে ধরি। আয়াতের দিকে তাকালো। আয়াজ অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। আয়াত কিছু বলবে তার আগেই আয়াজ বলল, এই সুন্দর প্রকৃতি তোকে বুকে নিয়েই অনুভব করতে চাই আহি। আয়াত মাথা নেড়ে সম্মতি দিল। আয়াজ রেলিংয়ের পিঠে রেখে বসে আছে।
কি আয়াতকে জড়িয়ে ধরলো। আয়াত আয়াজের বুকে মাথা রাখতেই বুঝতে পারলো আয়াজের হার্টবিট বেড়ে গেছে, যা বাতাসের সাথে চলছে। খোলা আকাশের দমকা বাতাস আর শখের পুরুষের হার্টবিট যেন অদ্ভুত সুন্দর অনুভূতি দিচ্ছে আয়াতকে। আয়াজ ডাকলো, আহি। হুম। কী অনুভব করছো? অদ্ভুত এক সুখ অনুভব হচ্ছে। আয়াজের হাসিটা প্রসারিত হলো। আয়াজ তো এটাই চাইছিল, আয়াতকে সুন্দর মুহূর্ত দিতে। আয়াতের কপালে চুমু দিল আর বলল, পৃথিবীর সব সুখ তোমার হোক। কথা বলো না আয়াজ, তোমার হার্টবিট শোনায় ব্যাঘাত ঘটছে। আয়াজ মুচকি হেসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আমার সুখ অনুভব করার জন্য জড়িয়ে ধরলাম, কিন্তু আমার থেকে বেশি সুখ তো তুমি অনুভব করছো মনে হচ্ছে। আয়াত কিছু বলল না। আয়াজ আয়াতকে নিয়ে বল ডান্সের এপাশ ওপাশ করতে লাগলো। আয়াত তাল মেলাচ্ছে পায়ের সাথে, কিন্তু কেউ কাউকে ছাড়েনি। অদ্ভুত সুন্দর এক মুহূর্ত দুজনে চোখ বন্ধ করে দুজনকে অনুভব করছে। হঠাৎ তখনই কেউ আয়াতের শরীরে হাত দিতে এলে আয়াজ খপ করে লোকটার হাত ধরল। লোকটা একটু ভয় পেল। আয়াজের দিকে তাকাতে দেখলো আয়াজ সব চোখটা খুললো। আয়াজ হেসে বলল, দেখছিস, বউর সাথে একটু সুন্দর সময় কাটাচ্ছি, সেটা ভালো লাগলো না তোদের, তাই না? সেই বাগড়া দিতে চলে এলি বলে লোকটার হাত মুচড়ে ধরল। লোকটা চিৎকার করে উঠল। আয়াত মাথা উঠাবে তখনই আয়াতের মাথা বুকের সাথে চেপে ধরে বলল, আরে একটু আস্তে চিল্লাচিল্লি কর, আমার বউটা ভয় পেয়ে গেল তো। বলেই পায়ে লাথি মেরে এক ধাক্কা দিয়ে হাত দিয়ে লোকটার মাথা রেলিংয়ের সাথে বাড়ি মারল। লোকটা নিচে পড়ে কাতরাতে লাগলো। তখনই একজন আয়াজকে বলল, ওই মেয়েটাকে ভালোই ভালোই আমাদের হাতে দিয়ে দে। আমার বউ তোদের কেন দেব? তোদের বিয়ে করে নিতে পারিস না? আয়াত লোকগুলোর দিকে তাকালো, দেখলো 7 থেকে 8 জন আছে তারা। ও আয়াতের কপালে চুমু দিয়ে বলল, বউ একটু দাঁড়াও তো 5 মিনিট, আমি একটু ওদের সাইজ করে আসি। আয়াতকে পাশে দাঁড় করালো আর লোকগুলোর দিকে এগিয়ে গেল। আয়াত আর কি করবে, ও সিমেন্টের রেলিংয়ের উপর উঠে বসলো। আজ তার জামাইয়ের মারামারি দেখবে। আয়াত সবার প্রথমে যে বলেছে সে সবার সামনে ছিল, তাকে পেটাতে লাগলো। বাকি সবাই তার মার খাওয়া দেখেই হা হয়ে গেছে। 1 মিনিটে 2 হাত ভেঙে ফেলেছে, সাথে মুখের নখ সব বদলে দিয়েছে। সকলে এক পা পিছিয়ে গেল, কিন্তু পেছালো তো হবে না, তাই সাহস করে দুজন এগিয়ে গেল। আয়াজ তাদের দুজনকেই শুকিয়ে দিল। এরপর সকলে একসাথে আয়াজকে ঘিরে ধরল। আয়াজ এতক্ষণ আয়েশ করে বসে জামাইয়ের মারামারি দেখছিল। সবাই একসাথে যেতে দেখে ও আরেকটু ইন্টারেস্ট নিয়ে সবার দিকে তাকিয়ে রইল। সবাই একসাথে আক্রমণ করে আয়াজ প্রথমে ভালোভাবে সামলাতেও পরে খেই হারিয়ে ফেলে। আয়াত আর বসে না থেকে আস্তে আস্তে এগিয়ে আসে। ও এতক্ষণ দেখছিল আয়াজ পারে কিনা একা সামলাতে, তাই আসেনি। যদিও আয়াত সামলাতে পারতো, কিন্তু মারও খেতে হতো, যা আয়াত চায় না। একজন হকি স্টিক নিয়ে বাড়ি মারতে গেলে আর সেটা আয়াত ধরে ফেললো আর টান দিয়ে হকি স্টিকটা নিয়ে নাক বরাবর ঘুষি মেরে বলল, তোদের তো সাহস কম না, তোরা হাতিয়ার বের করেছিস, দেখছিস ছেলেটা কোনো কিছু না নিয়েই শুধু হাত পা দিয়ে মারামারি করছে, আর তোরা হাতিয়ার বের করেছিস? তোরা তো রুলসের খেলাপ খেয়েছিস। আর প্রতিযোগিতায় সমান সমান না হলে কি প্রতিযোগিতায় মজা আছে? আয়াতের কথা শুনে ওর দিকে অবাক হয়ে তাকায়। তা দেখে আয়াত একটা চোখ টিপ দিয়ে বলল, যেখানে বর এত ফাইটিং জানে সেখানে বউ ফাইটিং না জানলে হয়? তখন আয়াজকে পেছন থেকে আরেকজন আঘাত করতে আসলে ও আয়াজকে টান দিয়ে সরিয়ে সেটাকে পেটাতে থাকে। তখন আয়াতকে আরেকজন ধরতে গেলে সেটাকে আয়াজ মারতে থাকে। দুজন মিলে সবাইকে মেরে রাস্তায় শুইয়ে দেয়। আজ কাউকে ফোন করে বলে রাস্তায় এসে সবাইকে নিয়ে যেতে। ও আয়াতকে নিয়ে গাড়ির কাছে যায়, তারপর বোতল বের করে পানি দেয়। তা দেখে আয়াত বলল, এটা আমার থেকে আপনার বেশি প্রয়োজন, কারণ আপনি বেশি ক্লান্ত। আয়াত মুচকি হেসে বলল, আমার অভ্যাস আছে, তুমি খেয়ে নাও। আয়াত বোতল মুখে দেবে এমন সময় আয়াত বলল, আমার জন্যও রেখো আবার। আয়াত এসে অর্ধেক খেয়ে আয়াজকে দিয়ে দেয়। আয়াজ পানি খেয়ে নেয় আর বলে, যা, ওদের জন্য এত সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে গেল। আয়াত কিছু বলবে না, হাসবে,
তখনই কিছু লোক আসলো। আয়াজ গাড়ি থেকে নেমে এলো, আয়াতকে নামতে বারণ করলো। আয়াত ও আর নামলো না। আয়াত লোকগুলোকে কিছু বলে আবার আয়াতের কাছে গাড়িতে এসে গাড়ির দরজা বন্ধ করে দিল। পাশে তাকাতেই দেখলো আয়াতের গরম লাগছে, তাই এসে আগে এসি অন করে বলল, হিজাব খুলে ফেলো, অনেক গরম লাগছে তো। আচ্ছা দাঁড়াও, আমি হেল্প করছি বলে আয়াজ আয়াতের দিকে এলো। আয়াতের হিজাবের পেন খুলে দিল আর হিজাবটা আয়াতের গলায় ঝুলিয়ে দিল। আয়াতের চুল এখন খোপা করা, গায়ে শুধু বোরখা, যা দেখে আয়াতের হাসি পেল। ও একটু হাসলো। তখন দেখে আয়াত বলল, হাসছেন কেন? আয়াত হেসে বলল, তোকে এই খোপা করা চুলে, ঘরমাক্ত মুখে আর বোরকা পরায় পারফেক্ট খালাম্মা লাগছে। কি? বোরকাটাও খুলে ফেলে এই গরমে বোরকা পরে বসে থাকবি কেন? এমনিতেও আমরা বাড়ি যাচ্ছি, আর এখানে তোর জামাই ছাড়া কেউ নেই। আয়াত ভাবলো সত্যি তো তাই। তাই ও বোরকা খুলতে লাগলো, কিন্তু বিপত্তি বাঁধলো গাড়ির ভেতর দেখে ভালোভাবে গলা থেকে বের করতে পারছে না। তা দেখে আয়াজ হেসে ওকে সাহায্য করলো। বোরকাটাও খুলে ফেললো, কিন্তু আয়াজ আটকে গেল আয়াতের। আয়াজ অদ্ভুতভাবে আয়াতের দিকে তাকিয়ে আছে। বোরকা খোলার পর ওকে অদ্ভুত সুন্দর লাগছে আয়াজের কাছে। আয়াজ সোজা রাস্তার দিকে তাকালো, তারপর গাড়ি স্টার্ট দিল, কিন্তু নজর বারবার আয়াতের দিকে যাচ্ছে। আয়াত বুঝতে পেরে গাড়ির লাইট অফ করে দিল। আয়াজ কিছু বলল না, চুপচাপ গাড়ি চালিয়ে পৌঁছালো চৌধুরী বাড়ি। আয়াতকে নামিয়ে দিয়ে নিজের গলা থেকে হিজাব নিয়ে আয়াতের মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল, নিজের যত্ন নিও প্রিয়, কারণ এই তুমি শুধু তোমার নও, আমার একান্ত ব্যক্তিগত সম্পত্তিও বটে। আয়াত কিছু না বলে মাথা নিচু করে হাসলো আর বাড়ির দিকে পা বাড়ালো। অহনা রাত জেগে পড়ছিল, তাই কলিং বেল এর আওয়াজ পেয়ে দরজা খুলে দিল। কারণ চৌধুরী বাড়ির সবাই জানে আয়াজ আয়াতকে নিয়ে বেরিয়েছিল। তবে আয়াজ নিজের বাড়িতে শুধু বলেছে দেরি হবে ফিরতে। অহনাকে দেখে আয়াত মিষ্টি হেসে ভেতরে ঢুকলো। আয়াজও হেসে নিজের বাড়ির দিকে গেল। যাদের ধরেছে তাদের সাথে কথা না হয় বোঝাপড়া করবে। আয়াত রুমে গিয়ে আগে ওষুধ খেলো, তারপর জামা কাপড় নিয়ে শাওয়ার নিল। বাইরে বেরোতেই ওর মুখে খুশির ঝলক দেখা গেল। আয়াত অন্যরকম চলছে। এই যে রোজ নিয়ম করে আয়াজ ওর সাথে সময় কাটাচ্ছে। ও মাথা থেকে টাওয়াল রেখে কী ভেবে ব্যালকনিতে গেল, আর তখনই আয়াজ মাথা মুছতে মুছতে ব্যালকনির নিচে দুজনের চোখাচোখি হলো আর দুজনেই হেসে উঠলো। আয়াজ বলল, কী ব্যাপার, রাত বেরাতে শাওয়ার নিয়ে ব্যালকনি কী করছো? আয়াত হেসে বলল, ওই ব্যালকনির জিনদের সাথে সাক্ষাৎ করতে এলাম। সে এত সুদর্শন জামাই থাকতে ব্যালকনির জিন? আজেরা কথা বাদ দেন তো, এমনিতেই এসেছি। যাই হোক, আল্লাহ হাফেজ, ফিয়ামানিল্লাহ বলে আয়াত রুমে ঢুকে ব্যালকনির দরজা বন্ধ করে দিল। বেচারা আয়াজ কিছুই বলতে পারল না। সকালবেলা আয়াজকে নিচে নামতে দেখে জাওয়াত খান অবাক হয়ে গেল। তিনি বললেন, আরে আয়াজ, কাল কখন ফিরেছ? আয়াতের কথাটা শুনে একটু খটকা লাগলো, তবে তেমন কিছু না ভেবেই বলল, 11:30টার দিকে। ও আচ্ছা, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না মানে, রাত তো বেশ হয়েছিল। আয়াজ কিছু বলতে নিলেও আবার কিছু একটা ভেবে বলল, না কাকাই, কোনো সমস্যা হয়নি। আহিও তো তোমার সাথে ছিল, তাই না? কথাটা শুনেই ইয়াংস্টাররা সহ সবাই আয়াজের দিকে তাকায়। ইশরাত ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? আয়াজ একটু লজ্জা পায়, তবে মুখে বলল, আমি আর ও একসাথেই ছিলাম। ওকে নামিয়ে তারপর আমি বাড়িতে ঢুকেছি। ইশরাত শুরুতে বলল, ও ও ও ওই অবজা, না হলে আমার হাতের মার পড়বে। আরে আমি তো কিছু বললাম না। তা আপি আপু কোথায়? আজ ভার্সিটি যাবে না? তখন জাহিদ বলল, যাবে তো, ওই সকালে একটু হাঁটতে বেরিয়েছিল, ওই তো এসে গেছে। তখনই আফিয়া মুখ গোমড়া করে সোজা এসে ওর বাবার পাশে বসে পড়ল। আলিয়া চৌধুরী মেয়েকে খাবার দিলেন। জাওয়াত খানের একটু অস্বস্তি হচ্ছে আয়াজকে দেখে। আবার কালতার লোকদের ফোন দিচ্ছে, ধরছেই না। সবাই লাপাত্তা। খাওয়া দাওয়া শেষ হলে সবাই চলে গেলে আফিয়া আর জাওয়াত খান কিছু নিয়ে কথা বলে, একটু রাগারাগিও করে। আফিয়া সারা রাত সে বসেছিল, কিন্তু কিছুই হয়নি।
সকাল হলেই আয়াতকে রুমে থেকে কেউ বের হতে দেখেনি। আসলে আয়াতের মাথাটা ব্যথা, আর কাল রাতে গোসল করে চুল না শুকিয়ে ঘুমিয়ে পড়েছিল তাই। তাছাড়া কাল রাতের ঔষধও দেরিতে পড়েছে। আহনাফ চৌধুরী আয়াতকে ব্রেকফাস্ট টেবিলে না দেখে বলল, আয়াত কোথায়? তখন আশিয়ান বলল, কাল তো অনেক রাতে বাড়ি ফিরেছে, ফজরের নামাজ পড়ে আবার নিশ্চয়ই ঘুমোচ্ছে। যাও ডেকে নিয়ে আসো। তখনই অহনা বলল, আমি নিয়ে আসি। তখন আশিয়ান বলল, না দাঁড়া, আমি যাচ্ছি। আমার সাথে আমার বউকে নিয়ে খালি মজা করে। কাল তো ঠিক ওই জামাইয়ের সাথে ঘুরতে গেছিল। যদি বাই চান্স দেখে ঘুমিয়ে আসে, তাহলে ও যেভাবে ছোটোবেলায় আমাকে ঘুম থেকে ওঠাতো সেই স্টাইলে ঘুম থেকে উঠাবো। অহনা হেসে বলল, পানি মেরে? তাহলে আমিও যাব দেখতে। তবে আহি আপু যে রাগী, তোমাকে না পচা পানিতে ডোবায়। ও পচা পানিতে ডোবালে আমি ওকে ছেড়ে দেবো নাকি? বলেই আশিয়ান উঠে পড়ল। তখন নাফিসা বলল সেও যাবে। দুই ভাই বোনের খুনসুটি দেখতে, সাথে শাহানাও গেল। আশিয়ান চলল, দরজা খোলাই আছে তাই ভেতরে ঢুকে পড়ল। পেছনে নাফিসা আর অহনা আর শাহানা সবাই ভেতরে ঢুকে দেখলো সত্যিই আয়াত ঘুমিয়ে আছে। কাঁথা দিয়ে আশিয়ান ওয়াশরুমে থেকে এক মগ পানি নিয়ে এলো। তারপর এগিয়ে গেল বিছানার দিকে। প্রথমে একটা কাঁথা সরিয়ে ফেললো আর মুখে পানি মেরে দিল। আয়াত হুড়মুড় করে উঠে বসলো আর বড় বড় শ্বাস নিতে লাগলো। তা দেখে আশিয়ান, অহনা, সহনা, নাফিসা হেসে উঠল। আয়াত অসহায় হয়ে চোখ মেরে চাইল, হাত মুছে পানি মুছলো। সবাইকে হাসতে দেখে ওর আর বুঝতে বাকি রইল না যে কাজটা কে করেছে। কিছু বলবে না, ওর মাথা ব্যথা আর গায়ে জ্বরের জন্য ও কিছুই বলল না। আস্তে আস্তে উঠে বিছানা থেকে নামলো। তা দেখে আশিয়ান একটু অবাক হয়েছে, কারণ আয়াত চিৎকার করেনি, এমনকি ওকেও কিছু বলল না। আয়াত উঠে দাঁড়াতেই আবার পড়ে যেতে নিলে তা দেখে আশিয়ান বোনকে ধরে ফেললো আর ধরে বুঝতে পারলো গায়ে জ্বর এসছে। আশিয়ান বোনকে জড়িয়ে ধরে বলল, এই আহি, তোর গায়ে তো জ্বর। সরি বোনও, বুঝতে পারিনি তুই অসুস্থ। আমি এখনই ডাক্তারকে ডেকে নিয়ে আসতেছি। আয়াত মুচকি হেসে বলল, আরে আমি ঠিক আছি, ডাক্তার লাগবে না, হালকা একটু জ্বর, সমস্যা নেই। তুমি তো একটু স্মৃতিচারণ করেছিলে। আয়াত আশিয়ানকে ছাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালো। আসলে তখন ওভাবে হুড়মুড় করে উঠল। চোখে একটু অন্ধকারচ্ছন্ন দেখে আশিয়ান মাথা নিচু করে অসহায় কণ্ঠে বলল, সরি মনু। ধুর, রাখো তো সরি। তোমার নিচে যাওয়া, ফ্রেশ হয়ে আসছি, গায়ে একটু জ্বর আছে কিন্তু তেমন নেই। তুই শিওর সোজা হয়ে দাঁড়াতে পারছিলি না? ওভাবে হুড়মুড় করে ঘুম থেকে উঠলেই কেউ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। যাও, ঠিক আছে, দেখো দাঁড়িয়ে আছি, না আগে ডাক্তার আসুক, তোকে দেখুক, তারপর নিচে যাবি। আমি খাবার উপরে নিয়ে আসছি, তুই ফ্রেশ হয়ে আয়। না, নাফিসা তুমি ওকে সাহায্য করো, আমি খাবার নিয়ে আসছি। ভাইয়া, একটাও কথা না, বেশি কথা বলে এখনই ওয়াশরুমে নিয়ে গিয়ে গোসল করিয়ে দেব, নিয়ে আসবো। আয়াত হেসে ফেলল আর বলল, ঠিক আছে। যে এক মগ পানি মেরে সরি সরি বলে সে আবার আমাকে এই অবস্থায় গোসল করাবে, হাউ ফানি। তুই অসুস্থ দেখে কিছু বলিনি, বলছি না, না হলে সত্যি সত্যি। হ্যাঁ, যাও যাও যাও, দেখা আছে। এখন বেশি কথা না বলে যা, ফ্রেশ হয়ে আয়, আমি ডাক্তার কল করছি আর খাবার নিয়ে আসছি। আর অহনা সহনা আমার পেছনে আয়। বলে আশিয়ান ওদের নিয়ে বেরিয়ে গেল। আয়াত হাসল। নাফিসা বলল, তোমার ভাই তোমাকে খুব ভালোবাসে, এমনিতে মজা মাস্তি করলেও তোমার কষ্ট তার সহ্য হয় না। এটাই সব ভাইদের বিশেষত্ব। তাছাড়া আমার সব ভাইয়েরাই আমাকে একটু বেশিই ভালোবাসে আর একটু বেশি আগলে রাখতে চায়। আয়াত ফ্রেশ হয়ে নিল। বাইরে বেরিয়ে দেখলো আশিয়ান খাবার নিয়ে এসেছে। আশিয়ান নিজ হাতে ওকে খাইয়ে দিল। ওর জ্বর হয়েছে শুনে আদিয়ান চৌধুরী আর আহনাব চৌধুরী খাওয়া বাদ দিয়ে রেখে গেছে। কিছুক্ষণ পর ডাক্তার আসলে সেই ডাক্তার আয়াতকে রেস্ট নিতে বলে কিছু ঔষধ লিখে দেয়। সবাই ওকে রেস্ট করতে বলে বাইরে যায় আর ঔষধও খেয়ে নিয়ে বলে সবাই ঠিক ছিল, কিন্তু বিপত্তি বাদে ঔষধ খেতে গিয়ে আয়াত ঔষধের মাঝে জ্বরের ওষুধ ছাড়াও আরেকটা ওষুধ দেখে যা ওকে একটু একটু করে অন্য পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। ও ওষুধটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আর